কর্মকর্তা, সুধী মণ্ডলী, ওলামা, মাশায়েখ, খোতাবা এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ, আমি আপনাদেরকে অভিনন্দন জানাই যে আমাদের ডাকে আপনারা আজকের এই অনুষ্ঠানে শরীক হয়েছে। আমরা একটা বার্তা আপনাদের কাছে পৌঁছাতে এসেছি, সেটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, ভোট এবং গণভোট দুটা, ব্যালট পেপার দুটা, বক্স একটা, সাদা কালারের যেটা হবে সেটা আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, তাকে আপনি ভালো মনে করেন। আর একটা গোলাপি কালারের আছে, সেটা হচ্ছে জুলাই সনদের পক্ষে বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ আছে। আমরা জুলাই সনদের পক্ষে কথা বলার জন্য এসেছি। প্রশ্ন উঠতে পারে, আমরা সরকারের থেকে হ্যাঁ ভোটের পক্ষে নির্বাচন করছি, প্রচারণা চালাচ্ছি কেন? এটা আমার বর্তমান সরকারের ম্যান্ডেট নয়, কিন্তু রাজনৈতিক ঐক্যমত্যের দলে আমরা যে রাষ্ট্র পরিচালনায় এখন অংশীদার হয়েছি, সেটা জুলাই বিপ্লবের কারণে। ফলে এই জুলাই বিপ্লবের যে চেতনা, সেটা গণভোটে আমরা ধারণ করতে চাই। এবং এটা যদি আপনারা হ্যাঁ ভোট দেন, তাহলে বাংলাদেশে সর্বগ্রাসী ফেসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। দুই, ক্ষমতা ধরে রাখার যে অপপ্রয়াস, একবার ক্ষমতায় বসতে পারলে আমরা যে উঠতে চাই না, চলে বলে কৌশলে নামমাত্র নির্বাচন দিয়ে প্রহসন করে ক্ষমতায় টিকে রাখার যে মানসিকতা, গণভোটের মাধ্যমে তার পরিবর্তন হবে এবং পলিটিক্যাল কালচার রেস্টোর করবে, ফিরে আসবে রাজনৈতিক সংস্কৃতি। এবং জেলা প্রশাসক মহোদয় আগে বলেছেন, সরকারি দল অতীতে আমরা দেখেছি ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করে ফেলেছেন। আপনি যদি হ্যাঁ পক্ষে ভোট দেন, তাহলে কোন সরকার আগামীতে নিজের দলের প্রয়োজনে সংবিধান ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবে না। সংবিধানের কোনো মৌলিক পরিবর্তন যদি লাগে, গণভোট লাগবে। হবিগঞ্জের মানুষ কি চায়, পঞ্চগড়ের মানুষ কি চায়? তো সংবিধানের যদি মৌলিক কোনো পরিবর্তন আনতে হয়, গণভোট ইজ ম্যান্ডেটরি, এটা থাকবে হ্যাঁ ভোটের পক্ষে। এবং বাংলাদেশের ইতিহাসেই প্রথম উচ্চ কক্ষ, এগুলো আমেরিকাতে আছে, ব্রিটেনে আছে, পৃথিবীর বহু উন্নত দেশে আছে, আপার কাউন্সিল। আপনারা যারা ভোট দেবেন 12 তারিখ, তারা এমপি নির্বাচিত হয়ে নিম্নকক্ষের সদস্য হবেন, কিন্তু টোটাল ভোটের উপরে হিসাব করে তারা উচ্চ কক্ষের আর কিছু মেম্বার উচ্চ কক্ষের সদস্য হবেন। ক্ষমতার ভারসাম্য রক্ষা থাকবে। বিচার ব্যবস্থা, আমরা এই প্রথম আলাদা সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করে দিয়েছি। বিচার ব্যবস্থা আলাদা, প্রশাসন থেকে আলাদা, তারা স্বাধীনভাবে বিচার। এটা হ্যাঁ ভোটের পক্ষে আপনি যদি রায় দেন, তাহলে স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে আগে রাষ্ট্রপতি ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারতেন, আগামী দিনে সেটা পারবে না। একজন অপরাধী তিনি জেলা কোর্ট, দায়রা জজ কোর্টে মৃত্যুদণ্ড পেয়েছেন, হাইকোর্টে মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ড, অ্যাপিলেট কোর্টে মৃত্যুদণ্ড, কিন্তু রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দিয়েছেন। এই যে ইমিউনিটি, এটা এককভাবে রাষ্ট্রপতির হাতে থাকবে না। দণ্ডপ্রাপ্ত অপরাধী অবশ্যই তাকে দণ্ডভোগ করতে হবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আমাদের এই বর্তমান বাংলাদেশের যে সরকার আছে, ছিল, আগামী দিনে আসবে, তারা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, মন্ত্রী পরিষদের শাসিত সরকার।
আর আমেরিকা, তুরস্ক, প্রেসিডেন্সিয়াল ফোরাম অফ গভর্নমেন্ট, রাষ্ট্রপতি শাসিত সরকার। তো প্রধানমন্ত্রী শাসিত সরকারে রাষ্ট্রপতির ক্ষমতা থাকে না। আমাদের দেশে রাষ্ট্রপতির ক্ষমতা একেবারে সীমিত, ওনার এক্সিকিউটিভ কোনো পাওয়ারই নেই। উনি কেবল বিদেশে যারা রাষ্ট্রদূত তাদেরকে রিসিভ করেন, ক্রেডেনশিয়ালস, বিভিন্ন দিবসগুলোকে আমাদের দাওয়াত দেন, আমরা বঙ্গভবনে গিয়ে খাই। তারপরে জাতীয় দিবসগুলোকে বানিয়ে দেন, কবর জিয়ারত করেন, শুভেচ্ছা বাড়ি পাঠান। এই সংসদের অধিবেশন ডাকেন, সংসদের অধিবেশন মুলতবি করেন, প্রধান এবং উপদেষ্টা মন্ত্রীদের শপথ পাঠ করান। এই কাজগুলো ছাড়া ওনার কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই। আপনি যদি হ্যাঁ ভোটের পক্ষে রায় দেন, তাহলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে, প্রেসিডেন্টেরও কিছু ক্ষমতা আসবে। আমাদের দেশে প্রাইম মিনিস্টার নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী, আর প্রেসিডেন্ট টুটু জগন্নাথ। এই জন্য আমরা একটা ব্যালেন্স করার চেষ্টা করছি, এবং হ্যাঁ ভোটের মাধ্যমে এটা আপনারা প্রতিষ্ঠা করতে পারবেন। এবং সম্মানিত ইমাম সাহেব, আইমায়ে মাসাজিদ, খুতবা, আপনারা মসজিদে ওয়াজ মাহফিলে, এখন শীতের মৌসুম, ওয়াজ মাহফিল বৈঠকে হ্যাঁ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করবেন। জনগণ আমাদেরকে মহব্বত করে, শ্রদ্ধা করে, এবং জনগণকে আমরা বুঝাবো হ্যাঁ ভোট দিলে আমাদের এই লাভ। আপনার একজন ইমাম সাহেব জানতে চেয়েছেন আল্লাহর উপর আস্থা অথবা ইসলাম রাষ্ট্রধর্ম আছে কিনা। কনস্টিটিউশন অফ বাংলাদেশ, the state religion part 1 2A, the state religion of the republic is Islam. এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। But the state shall ensure equal status and equal right in the practice of the Hindu, Buddhist, Christian and other religions. কিন্তু রাষ্ট্র হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীদেরকেও তাদের ধর্ম প্রচার, ধর্ম অনুশীলন করার অধিকার পাবেন তারা। এবং কনস্টিটিউশন শুরু হয়েছে বিসমিল্লাহর মাধ্যমে। এখন কথা হচ্ছে আপনি এমন ব্যক্তিকে ভোট দেবেন যিনি আপনার প্রত্যাশা পূরণ করতে পারেন। এই কার্ড তো আপনার হাতে, চাবি তো আপনার হাতে। এই চাবি আপনি 12 তারিখ প্রয়োগ করেন না, একজন হুজুরকে মন্ত্রী বানাই, সব দাবি দাওয়া আদায় করে দিবেন, এটা কি হয়? পার্লামেন্টে 300 আসন নেন না, 200 আসন, 180 আসন আপনার পক্ষে নিয়ে আসেন না, আপনি যা চান তাই হবে। 2-4 জনকে মন্ত্রী বানালে, 2 জন হুজুরকে আপনি মিনিস্ট্রিতে পাঠালেন, উনি একা গিয়ে কি করবেন ওখানে? এটা কাঠামোর ভিতরে আমরা আছি, ব্রিটিশ কাঠামো, পাকিস্তান আমলের কাঠামো, বাংলাদেশের 54 বছরের কাঠামো। এই কাঠামো তো আমি একা ভাঙতে পারবো না। এই কাঠামো ভাঙতে আপনি আইনসভার অধিকাংশ সদস্যের মতামত লাগবে, প্রয়োজনে গণভোট লাগবে। এভাবে তৈরি হন। গণভোট এই সিলেটে আগেও হয়েছে, 91 সনে হয়েছে, 1947 সনের 6 এবং 7 জুলাই হয়েছে। এই হবিগঞ্জে গণভোট হয়েছে। এদেশের মানুষ কি পাকিস্তানে থাকতে চায় না ভারতে? প্লেবিসিট ওয়াজ হেল্ড ইন 1947। সিলেটের হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জের জনগণ 57.56% ভোট দিয়ে বলেছে আমরা পাকিস্তানের সাথে থাকতে চাই। 43.44% বলেছেন না, আমরা আসামের সাথে থাকতে চাই। বিরাট বিতর্ক পুরো সিলেট, একেবারে ব্রাহ্মণবাড়িয়ার পর থেকে একেবারে ওই করিমগঞ্জের সীমানা পর্যন্ত কথা উঠেছে যে এই অঞ্চলের মানুষ কি পাকিস্তান চায়, পাকিস্তানের সাথে থাকবে না আসামের সাথে থাকবে। গণভোট হয়েছে। গণভোটে আমি হিসাব করে দেখেছি, হবিগঞ্জের মানুষ 54% মানুষ পাকিস্তানের পক্ষে তারা ভোট দিয়েছিল, 37% মানুষ ভোট দিয়েছে আসামের পক্ষে। আজকে যদি
হবিগঞ্জ মানুষরা বেশি ভোট দিয়ে আসামের পক্ষে থাকতো, তারা দিল্লির অধীনে থাকতো, স্বাধীন থাকার সুযোগ ছিল না। কারণ সেই সময় যারা পাকিস্তানের পক্ষে ছিল তারাই আজ স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীন বাংলাদেশের সীমা দিলেন ইস্ট পাকিস্তান, সাবেক পূর্ব পাকিস্তানটা এখন বাংলাদেশ, যেটা পাকিস্তানের অংশ। আজকে যদি বাংলাদেশের কোনো অংশ আসামের অধীনে, করিমগঞ্জের অধীনে থাকতো, তাহলে ভারতের অধীনে থাকতো। তবে মৌলভীবাজার 33% মানুষ আসামের সাথে থাকতে চেয়েছে, 31% থাকতে চেয়েছে পাকিস্তানের পক্ষে। আশ্চর্যজনকভাবে সুনামগঞ্জ 43% মানুষ পাকিস্তানের পক্ষে থাকতে চেয়েছে, 34% মানুষ আসামের পক্ষে থাকতে চেয়েছে। সব হিসাব করে দেখা গেল 56% মানুষ পাকিস্তানের পক্ষে। অতএব গণভোট আমাদের আশা, আকাঙ্ক্ষা, আমাদের স্পৃহা, আমাদের ভাগ্য, আমাদের ভবিষ্যৎ নির্ভর করবে। অতএব আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রত্যেকে থাকবো। আমরা আবার অন্ধকার যুগে ফিরে যেতে চাই না। ক্ষমতা একবার পেলে আমাদের ক্ষমতার চেয়ার থেকে উঠতে আর মন চায় না। চলে বলে কৌশলে ক্ষমতা টিকিয়ে রাখার একটা অসুস্থ প্রবণতা আমরা লালন করছি। এই সর্বপ্রথম আমরা দায়িত্বে নেওয়ার পরে আমরা ঘোষণা করেছি ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হবেন সে ইলেক্টেড গভর্নমেন্টকে ক্ষমতা দিয়ে আমরা চলে যাব। আমাদের অনেকেই, যেমন আমি, আমার যথেষ্ট বই আছে। আমি একজন শিক্ষক, প্রাক্তন শিক্ষক। আমি মাদ্রাসায়, কলেজে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। তো বই আমার, আমি নিজেও লেখালেখির চেষ্টা করি। বেশ কিছু বই হয়ে গেছে, বই পাঠিয়ে দিচ্ছে গ্রামে। এবং আমার সহকর্মী, গণপূর্ত গৃহায়ন উপদেষ্টা, শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমান সাহেব লাল পাসপোর্ট, আমাদের যে কূটনৈতিক পাসপোর্ট আছে, উনি সেটা জমা দিয়ে দিয়েছেন। এবং সবুজ পাসপোর্ট নেবেন, সিভিলিয়ান পাসপোর্ট নেবেন। আগামী 1 তারিখ তিনি বাসা ছেড়ে দেবেন। আমি আমার লাল পাসপোর্ট এখনো জমা দিই নাই। কেন? আমি গত 3-4 দিন আগে হার্টের একটা বড় ধরনের মেসিভ সার্জারি হার্ট করে এসেছি বিদেশ থেকে। এখনো কিছুক্ষণ আগে একটু অসুস্থ অনুভব করেছি, কথা বলতে একটু কষ্ট পাই মাঝে মধ্যে, সবসময় নয়, হৃদমে গোলমাল হয়। তো অনেক সময় নিঃশ্বাস নিতে একটু ব্যাক পেতে হয়। তো কূটনৈতিক পাসপোর্ট থাকার কারণে বিগত 3টা নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ ছিল না। এখন আপনারা স্বতঃস্ফূর্ততার সাথে আগ্রহ নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিজের পছন্দের প্রার্থীকে আপনি ভোট দেবেন। আশা করি জনগণের আশার, আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এবং আমরা যখন রাষ্ট্রীয় দায়িত্ব নিই, এই মুহূর্তে ফরেন রেমিটেন্স, বিদেশিরা যা বাংলাদেশে টাকা পাঠায়, $18,129 বিলিয়ন। গত বছর এই টাইমে ছিল $14,969 মিলিয়ন। $30 লক্ষ ইতিমধ্যে বেড়ে গেছে। এবং আমরা যখন দায়িত্ব নিই তখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল $20 বিলিয়ন। এই মুহূর্তে বাংলাদেশের বৈদেশিক ফরেন কারেন্সি রিজার্ভ 32.62, 32.62। আমরা এই সরকার এই দেশকে হবে সর্বগ্রাসী ফেসিবাদ আবার আমাদের উপর হামলে পড়বে। এবং এই দলিলে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্বাক্ষর করেছেন। এবার আপনাদের হাতে, আপনারা এটা এন্ডোর্স করলে এটা আইনের অংশ হিসেবে পরিণত হবে। কেউ এটা আর বদলাতে পারবে না। আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমাদের মর্যাদা বাড়ুক, আমাদের সম্মান পৃথিবীতে আরো বৃদ্ধি পাক, সেটা আমরা সবাই চাই। আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং জেলা প্রশাসন, জেলা প্রশাসন, নির্বাচন অফিস সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।